মাহির কথায় রিহাম ঠোঁট গোল করে ফু দিয়ে শ্বাস ছাড়ল। আয়রা প্লেটে নাস্তা এনে আয়াছের হাতে দিয়ে কিচেনে ঢুকলো। সারা খান, আলিয়া খান বেশ কয়েক প্রকার নাস্তা রেডি করেছে। অনুকে শুধু একটা রুটির সাথে সবজি দিয়েছে। আয়াজ মাথা মুছে দিয়ে অনুকে রুটি ছিঁড়ে খাইয়ে দিল। আয়াজ ছেলেদের কাছে গেলে অনুভা সারা খানকে ডেকে উঠল। বড় মা। সারা খান যেন এই ডাকেরই অপেক্ষায় ছিলেন। ছোটে অনুর কাছে আসলেন। আয়াজ মায়ের বাচ্চামো দেখে মুচকি হাসলো। ভাইয়া দেখেন, বড় মা অনুর ডাকে কেমন ছুটে আসতেন। আয়ান হেসে দিল। সারা খান অনুর পাশে বসলে অনু সারা খানকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে বলে, বড় মা, আমার পেট ব্যথা করছে। সারা খান চমকে উঠে অনুর মুখে পূর্ণ দৃষ্টি দিলেন। মুখ লাল হয়ে উঠেছে। নিজ পেট ব্যথায় অনেকটা ফুলে গেছে। বাদকের ব্যথা অনুভা সহ্য করতে পারে না। মাঝে মাঝে অচেতন হয়ে যায়। সারা খান উঠে দ্রুত কিচেনে ঢুকে হট ওয়াটার ব্যাগ খুঁজলেন। না পেয়ে হয়রান হয়ে গেলেন। আয়রা সারা খানের হন্তদন্ত হয়ে কিছু খোঁজা লক্ষ্য করে বলে, মা কি খুঁজছেন? আর বলো না মা, অনুভার শরীর খারাপ হয়েছে, খুব পেট ব্যথা করছে মেয়েটার, হট ওয়াটার ব্যাগ খুঁজছি। তোমার গণধর দেবর বাসায় নাকি সব রেখেছে, এটা কেন রাখেনি? সারা খানের ঠেস মারা কথা শুনে আয়রা মুচকি হাসলো। আরবি অনুভার মুচড়া মুচড়ি দেখে একটা পানির বোতল নিয়ে কিচেনে ঢুকলো। ভাবি, হট ওয়াটার ব্যাগ না থাকলে গরম পানি এর মধ্যে দিন। আরাবি, বোতলের চিপি খুলে গেলে পেট পুড়ে যাবে। যাবে না, আমি আছি তোর সাথে। আরবি গরম পানি নিয়ে পাতলা একটা কাপড় বোতলে পেঁচিয়ে ঠেসে ধরলো। গরম পানির ছোঁয়া পেয়ে অনুভা আবেশে চোখ বন্ধ করে নিল। শ্যাম ওপর থেকে পেঁয়াজ নিতে সিঁড়ি দিয়ে নিচে দেখে আরবি অনুভার পেট চেপে ধরে আছে। অনুভার মুখ চুপসে আছে দেখে শ্যাম বেকুল হয়ে গেল। আরু, অনুভার কি হয়েছে? পেট ব্যথা করছে? আজ ভাই কতবার বলল বেশি কেক না খেতে, এ মেয়ে তো শুনলই না। শ্যাম বোকা বোকা কথা শুনে মেয়েগুলো মুখ চেপে হাসছে। দুষ্টু আয়েশা হেসে দিয়ে বলে, এজন্যই তো বলি আরুপির শ্যাম ভাইয়াকে বিয়ে দাও, বড় হয়েছে কিন্তু কোনো বুঝ হয়নি। আয়েশার কথা শুনে সবাই বেকুব হয়ে গেল। অনুভা আরবের পেছনে মুখ লুকিয়ে আয়েশাকে সজোরে চিমটি কাটলো। আয়েশা নিচের কথা শুনে নিচেও হ্যাবলার ন্যায় চিপা কামড় দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। সে তো এভাবে বলতে চায়নি, কিভাবে যেন মুখ থেকে বেরিয়ে গেছে। আবৃশ্যাম পরিস্থিতি বুঝতে পেরে আরবিকে ডাকলো। আরু, পেঁয়াজের ডালটা দিয়ে যাও। আরবি বোতল আয়েশার হাতে দিয়ে উঠে গেল। আরবি একটু সরে গেলে অনু বলে, তুই কি কখনো বড় হবি না? গুনে গুনে তোর 6 মাসের বড় ভাব মারবি না আমার সাথে। অত বড় দামড়া ছেলে বলে ফুড পয়জনিং হয়েছে। আরে ফুড পয়জনিং হলে গরম পানি স্যাক দেই। শ্যামভাই হয়তো খেয়াল করেনি। বাদ দে এসব, একটা কথা শোন। কি? তোর শ্যাম ভাইয়াকে কেমন লাগে? মানে? মনে কর আমার মতো দুষ্টু মিষ্টি মেয়ে যদি তোর বউ হয়, তখন ভাবি হিসাবে কেমন হবে? আবার এটা ভাবিস না আমি তোর শ্যাম ভাইয়ের বউ হতে চাই। আয়েশা মুখ ভেঙচি কাটলো। অনুভা সন্দিহান দৃষ্টিতে আয়েশার মুখের দিকে তাকালে আয়েশা মেকি হাসলো। তুই কি শ্যামভাইয়ের ওপর ক্রাশ? না, ধুক 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 ধুক। আয়েশা উচ্চস্বরে হেসে উঠল। আয়েশার হাসি দেখে তরি ভ্রু কুচকে তাকিয়ে আছে। খুকে জিজ্ঞাসা করে, দুই পাকনি কি ফুসুর ফুসুর করছো? আয়েশা বলে, ছোট খোকি, আপু সিক্রেট। আয়শা, তোমার কান মলি দিব। এই মেয়ে যে মিষ্টি অনুবার বোনকে বলবে। ওটা সবাই বলে, তবে উল্টো। অনেকেই বলে এই মেয়ে যে আয়শার বোন বোঝাই যায় না। আয়শা, আরেকটা কথা বললে তোকে এখান থেকে আউট করে দিব। আয়েশার সাথে সাথে চুপ হয়ে গেল। আয়েশা এক হাতে অনুভার পেটে বোতল ধরে অন্য হাতে দিয়ে ফোনে স্ক্রল করছে। অনু চোখ বন্ধ করে সোফায় নিচের শরীর এলিয়ে দিল। সিঁড়ির উপর পায়ের আওয়াজ শুনে অনুভা মাথা তুলে দেখে অচে পরিপাটি হয়ে নিচে নামছে। সুবলিষ্ঠ কঠোর শক্তপোক্ত দেহটা সাদা স্ত্রীযুক্ত শার্টে ঢেকে পড়ে আছে, সাথে কালো কালার ফুল প্যান্ট টাকনুর উপর মোড়ানো। পায়ের কেট সাদা রঙের লেসাপ জুতা। মনোযোগ দিয়ে বাম হাতের কবজিতে কালো ফিতার ঘড়ি পরতে ব্যস্ত। মাথার এক ঝাঁক রেশম তুল্য চুলগুলো এলোমেলো হয়ে কপালের অর্ধেক ঢেকে রেখেছে।
শেষের সিঁড়িতে পা দিতে গিয়ে দিল না। এক পা সিঁড়ির উপর পা উঁচু করে হয়ে আছে। সে অবস্থায় অনুভার দিকে তাকাতে চোখাচোখি হয়ে গেল। অনু দ্রুত চোখ সরিয়ে আয়শার আড়াল হওয়ার বৃথা চেষ্টা করলো। অচি ধীর পায়ে অনুভার পাশে এসে বসলো। অনুভা লজ্জায় মরি মরি অবস্থা। অচিকে দেখেই রাতের কথা মনে হয়েছে। ছি, রাত্রে সে কি কি করেছে। অনুভা কোনা চোখ সোজা করে অচির ঠোঁটের উপর দিল। ঠোঁটের কোণে কেটে লাল টুকটুকে হয়ে হালকা ফুলে আছে। অনু আটকে উঠে ভরকে গেল। বিস্ফোরিত নয়নে অচির চোখের দিকে তাকিয়ে দেখে বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ চোখে অনুর দিকেই তাকিয়ে আছে। চেহারা দেখে বোঝা যাচ্ছে না তার ঠোঁটের নাজেহাল অবস্থা সম্পর্কে কিছু জানে। ক্ষণিকের মাঝে অনুভার কান দিয়ে গরম বাতাস ছাড়ছে। গাল দুটো লজ্জায় লাল হয়ে গরম হয়ে গেল। তার অচি ভাই যদি এক চুল টের পায় কি হবে। অনু চোখ বন্ধ করে ছুঁড়ে ছুঁড়ে কয়েকবার শ্বাস ছাড়ল। হঠাৎ গম গম্ভীর আওয়াজ পেয়ে চোখ খুলল। আইসু, নাস্তা আনো। আয়েশাকে আদেশ করার সাথে সাথে গরম পানির বোতল অনুভার হাতে দিয়ে উঠে চমকে গেল। অনুভা ড্রয়িং রুমে চোখ বুলিয়ে অবাক হয়ে গেল। একটা মানুষ নেই। হঠাৎ আরাবি, তরি আর খুকি কোথায় গেল? অচি আসার আগেই যে ওরা ছাদে গেছে অনু দেখেনি। অনু ভয়ে ঠুক ঠুক করে কাঁপছে। অচি অনুর দিকে তাকিয়ে বলে, রেডি না হয়ে এভাবে বসে আছো কেন? অচির শান্ত শীতল কণ্ঠ শুনে যেন হাঁপ ছেড়ে বাঁচল। তার মানে অচি ভাই রাতের বিষয়ে কিছুই জানে না। অনু মিনমিন করে বলল, যাব না। কেন? সবাই যাবে বিকালে, ওদের সাথে যাব। অচি ভ্রু খাটো করে জিজ্ঞেস করলো, কোথায় যাবে? ধানমন্ডি লেক দেখতে। কে কে যাবে? অনু মিনমিন করে বলল, আমার ভাইয়া। আর কে? অনু শুকনো ঢোক গিলে জবাব দেয়, শ্যাম ভাই সহ বাকি ভাইয়ারা সবাই যাবে। অচির মুখ মলিন হয়ে গেল। শ্যাম ভাই শুনে বুকের বাম পাশে চিনচিন ব্যথা উঠল। যে অনু অচির একটু সন্নিকটে থাকার জন্য কত বাহানা করত, আজ তাকে শর্তে রাজি করিয়ে এখন যাবে না বলে দিচ্ছে। এই মেয়ের জন্য ভোরে উঠে সমস্ত মিটিং করে নিয়েছে। দুটো জরুরি মিটিং আছে, অনুকে নিয়ে ঘুরবে দেখে রাত্রে করবে ঠিক করে নিয়েছে। আর এই মেয়ে তার শ্যাম ভাইয়ের সাথে যাওয়ার জন্য রেডি হয়ে আছে। হঠাৎ মাথা তীব্র ব্যথা উঠল, গায়ে মাতল না। প্রতিনিয়ত এই ব্যথার থেকেও ভয়ঙ্কর এশকের ব্যথা হজম করছে। বুকের ব্যথাটাকে সরানোর চেষ্টা করলো। সে তো এটাই চেয়েছিল, যাতে অনু শ্যামকে নিয়ে ভাবে। সে বিয়ে করেছে ভেবে শ্যামকে নিয়ে চিন্তা করে। কত মেয়ে তো আছে একজনকে হারিয়ে আরেকজনের সাথে ভালো থাকার চেষ্টা করে। সে তো চায় বেঁচে থাকতেই তার অনুকে একটা বিশ্বস্ত হাতে তুলে দিতে। তাহলে কি অনুভা শ্যামকে নিয়ে ভাবা শুরু করেছে? তবুও মানতে পারছে না, বুক ফেটে যাচ্ছে। অচি চোখ বন্ধ করে সোফার সাথে মাথা এলিয়ে দিল। হঠাৎ কানের কাছে অনুর রাতের কথাগুলো ফিসফিস করে বেঁচে উঠল, দেখুন, এত এত দুষ্টুমি করেছি, চুমু দিয়েছি, এতে আমার একটু গিল্টি ফিল হচ্ছে না। আমি কারোর স্বামীকে চুমু দেইনি। চুমু দিয়েছি আমার প্রথম এবং শেষ ভালোবাসাকে। আবার আমাকে বেহায়া ভাববেন না। অচি মনে মনে বলে, ছি কি ভাবছি, রাতেই তো অনু বলল আমি তার শুরু ও শেষ। অনু উসকুস করছে অচিকে জিজ্ঞেস করতে এখনো জ্বর আছে কিনা, কিন্তু ভয়ে জিজ্ঞেস করার সাহস পাচ্ছে না। যদি জ্বরের কথা শুনে রাত্রির কথা মনে পড়ে যায়, 7-5 ভাবতে দুর্বোধ্য কাজ করার ইচ্ছে পোষণ করলো। তার ধারণা অচি ভাই তো তখন অচেতন ছিল, আর জ্বর আসলে একটু কপালে হাত দিলে কি হবে, তারই তো অচি ভাই, পর কেউ না তো। অনু কাপা কাপা হাত অচির চওড়া ললাটে রাখলো। অচি কোমল নরম শীতল হাতের স্পর্শে চোখ খুলে তাকালো। অচি তাকানোর সাথে সাথে অনু ক্ষিপ্র গতিতে সরিয়ে ফেললো। অচি সে ভাবেই চোখ বন্ধ করে নিল। অনু অচির চেহারায় পূর্ণ দৃষ্টি দিয়ে ভরকে গেল। অচি নিচের ঠোঁট থরথর করে কাঁপছে। কপালের দুই পাশে নীল নীল শিরাগুলো এমন ভাবে ফুলে উঠেছে যেন এক্ষুনি চামড়া ফেটে বেরিয়ে আসবে। গায়ের উজ্জ্বল ফর্সা চামড়া কেমন লাল হয়ে যাচ্ছে। তার মানে অচি ভাই রেগে আছে কেন? এখনই তো কত শান্ত শীতল ছিল, হঠাৎ কি হলো? জিজ্ঞাসা করবি নাকি কি হয়েছে? ভয়ও লাগছে, যদি ধমকে ওঠে। এক বুক সাহস নিয়ে ডেকে উঠল, অজি ভাই। অনুভার ক্ষীণ কণ্ঠে ডাক শুনে অচি আস্তে করে চোখ খুলল। অনুভা অচির মুখের উপরে দৃষ্টি নিবদ্ধ রেখেছে। অচির চোখ দেখে অনু
ভয়ে কলিজা মোচড় দিয়ে উঠল। চোখের দৃষ্টি একেবারে স্থির হয়ে কালো মনের চারপাশে রক্তবর্ণ ধারণ করে আছে, যেন চোখের পলক ফেললে রক্তের স্রোত বয়ে যাবে। অনু দ্রুত উঠে ডাইনিং টেবিলের উপর থেকে এক গ্লাস পানি এনে এসে অচির সামনে ধরল। অচি বিনা বাক্যে পানির গ্লাস ফাঁকা করে অনুভার হাতে দিল। অনুর ছোট থেকে অভ্যাস, কেউ রেগে গেলে এক গ্লাস পানি এনে দিবে, পানি খেলে রাগী ব্যক্তি শান্ত হয়ে যায়। হলো তাই। অচি ফোঁস করে কয়েকবার শ্বাস ছাড়ল। অনুভা ভয়ে মাথা নত করে গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। অচি ধীর কণ্ঠে বলল, বাসার সবাই কোথায়? ছাদে। কি করে? খাসি নিয়ে আসছে, সেটাই রান্না করছে। অচি উঠে দাঁড়ালো। বাম হাত দিয়ে মাথার চুল ব্যাক ব্রাশ করতে করতে বলে, আইসো নাস্তা আনলে ছাদে নিয়ে আসো। প্যান্টের পকেট থেকে একটা ট্যাবলেট বের করে দিয়ে বলে, এটা খাও, পেট ব্যথা থাকবে না। ছাদে আসার টাইম 5 মিনিট। অচি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বড় বড় পা ফেলে সিঁড়ি ডিঙিয়ে উপরে উঠে গেল। অনুভা ধীর পায়ে কিচেনে ঢুকলো। দেখে আয়শা অচির জন্য একটা পরোটার সাথে এক বাটি সালাদ নিয়েছে। অনু এসব দেখে কপাল কুঁচকে বলে, অজি ভাইকে 1 প্লেট ভাত সাথে ছোট মাছের চচ্চড়ি দাও। খাবে, আমি নিয়ে যাচ্ছি। অনুভা নিচের প্লেটে খাবার সাজিয়ে ছাদে আসলো। এত বড় ছাদ দেখে অনুভা আশ্চর্য হয়ে গেল। ছাদের চতুর্পাশে ফুলের গাছের সাথে সাথে অনেক রকমের ফলের গাছ। অচে ছোট থেকেই গাছ প্রেমী। ছাদের একপাশে একটা রুমের সমান দোচালা টেরেস বানানো। টেরেসের চারপাশে ইট সিমেন্ট দিয়ে একরিমায় বানিয়ে রং বেরঙের নানা জাতীয় মাছ ছেড়েছে। টেরেসের একপাশে ছোট একটি ডিভান, লম্বা একটা সোফা, সিঙ্গেল 3টা সোফা, মাঝে 2টো টি টেবিল। অনু খাবারের প্লেট টেবিলের উপর রাখলো। আয়েশা পানির পট সাথে সালাদের বাটি নিয়ে অনুবার হাতে দিয়ে আরবিদের পাশে বসলো। আরবি খুকি তরি এক পাশে গল্প করছে, ছেলেরা উত্তর পাশের কোনায় লাকড়ির চুলোয় রান্না করছে। বন্ধু চুলা আগে থেকেই বানানো। মাঝে মাঝে ঘরোয়া আয়োজন করার জন্যই বানিয়ে নিয়েছে, সেখানে রান্না হচ্ছে। অনু ধীর পায়ে রান্না করার জায়গায় আসলো। অনুভা অচির পিছে দাঁড়াতেই তার কান সিয়ামের একটা কথায় ঝিঝি পোকার ন্যায় বেঁচে উঠল। অনুর কান গরম হয়ে গেল। অজি, তোর ঠোঁটে কে চুমু দিয়েছে? ইঁদুরের দাঁত দিয়ে যেন ঠোঁটের অংশ ছিঁড়ে নিয়েছে। সিয়ামের কথা শুনে সাদ খুব খুব করে কেসে উঠল। উপস্থিত সবাই অচির মুখের দিকে গোল গোল চোখে তাকিয়ে আছে। অচি আগের নেই গম্ভীর মুখে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছে। ওকে নিয়ে যে এত কিছু হয়ে যাচ্ছে, এতে তার কোনো ভাবান্তর নেই। অচি পিছে কারো উপস্থিত টের পেয়ে ঘাড় ঘুরিয়ে দেখলো। অনুমুখ চেপে দাঁড়িয়ে আছে, নাকার লাল টুকটুকে লাল হয়ে আছে। অচি মনে কুটিল হাসলো। অনুকে লজ্জায় ফেলানোর একটা কায়দা পেয়েছে। সিয়াম, কি বলবো ভাই, আমার বউ রাত্রে এসে ঠোঁটে রফা দফা বাজিয়ে গেছে। ঘুমের মাঝে আমার ঠোঁটের ভার্জিনিটি নষ্ট করে দিয়েছে। ছি। অনুভার এখন কান্না আসছে। সে তো কামড়ে দিয়েছে, তাহলে তিথি কখন আসলো? হঠাৎ স্টোর রুম থেকে বিকট আওয়াজ ভেসে আসলো। অনুভা ভয়ে কেঁপে উঠল। আয়াজ দৌড়ে অনুকে ধরল। অনুভা আয়াজের সাথে লেগে গেল। ছোট থেকেই মেয়ে চোরে আওয়াজ ধমক এসব কিছুই সহ্য করতে পারে না। অচি সাদের দিকে ইশারা করে ফোন পকেটে রাখছে স্টোর রুমের দিকে ছুটল। আইমান আর সিয়াম অচির পিছু দৌড় দিল। বাকিরা যেতে ধরলে সাদ আটকে দিল। তরি, খুকি আর আয়েশা দ্রুত পায়ে অনুর কাছে আসলো। আয়াজের হাত থেকে আরবি অনুকে নিয়ে একটা চেয়ারে বসিয়ে দিল। আয়েশা 1 গ্লাস পানি অনুভার মুখের সামনে ধরার সাথে সাথে খেয়ে নিল। আয়াজ ঘেমে একাকার হয়ে গেছে। তার একটাই ভয়, যদি অনু অচেতন হয়। মেয়েটি ছোট থেকে একটু আটকে উঠলে জ্ঞান হারিয়ে ফেলে। ইনজেকশন ছাড়া জ্ঞান ফেরানো সম্ভব হয় না। আয়েশা আয়াজের দিকে তাকিয়ে বলে, জানি না আপু, তোমরা থাকো, আমি দেখে আসি। আয়াজ যেতে ধরলে সাত আয়াজের হাত ধরে বলে, ভাই, অজি তো গেছে, আপনার যেতে হবে না। আপনি গেলে এই বিচ্ছুর দল রান্নায় ফাঁকি দিবে। অনুভার ভয় পাচ্ছে, আপনি থাকুন, আপনাদের বদলে আমি দেখে আসি। আয়াজ দ্বিমত করল না। তার এখন অনুভার পাশে থাকা জরুরি।
সাদ দ্রুত পায়ে ছাদ থেকে নেমে আসলো। অজি স্টোর রুমে সন্তর্পণে ঢুকলো। পিছে পিছে সিয়াম আইমান ঢুকলো। কালাচানকে হাত পা বেঁধে কাঠের চেয়ারে বেঁধে রাখা হয়েছে। অজি ধীর পায়ে কালাচানের সামনে ভ্রু কুঁচকে দাঁড়ালো। কালাচানকে দেখে সিয়াম অবাক হয়ে গেল। অজি, কালাচানকে কখন আটক করলে? শকুনটাকে খাওয়ার পর অনেক খুঁজেও পাইনি। আমি তো ভেবেছি কালাচান পালিয়ে গেছে। অজি সিয়ামের কথায় জবাব না দিয়ে ছেলেটার নিকটে এসে দাঁড়ালো। খাওয়ার পর ফোনে SMS টাইপ করছে। অনুভাকে কিডন্যাপ করবে রাত 1টার পর, সবাই ঘুমিয়ে গেলে মাত্র সেন্ড করবে। তখনই আইমান হাত থেকে ফোন নিয়ে অচেতন করে দিয়েছে। অজি শুরুতে আইমানকে অ্যালার্ট করে দিয়েছে। গম্ভীর থমথমে গলায় জিজ্ঞাসা করলো, কিসের আওয়াজ ছিল? রক্তাক্ত ছেলেটা নিভু নিভু চোখে অচির দিকে তাকিয়ে আছে। মুখে পাশুন্ডের ছাপ স্পষ্ট। অচি একটু ঝুঁকে বাম হাত দিয়ে চোয়াল চেপে ধরল। আওয়াজ যে তুই করেছিস সেটা আমি জানি, তাই বল কি দিয়ে এত বিকট আওয়াজ তৈরি করলি? অচিত ছেলেটার সাথে কথা বলার ফাঁকে চোয়াল ছেড়ে ঘাড়ে হাতে তর্ছনি দিয়ে আঘাত করে বেহুশ করে দিল। এর মাঝে সাদ এসে দাঁড়িয়ে অবাক হয়ে গেল। তারা যখন কিছু করতে চায় তখন অচি ওটা অলরেডি করে ফেলে। এই জন্যই তো হোয়াট দ্য ম্যান। সাদ মনে মনে হাসলো। অচি আইমানের দিকে কঠোর দৃষ্টিতে তাকায়, যেন চোখ দিয়ে আইমানকে ভস্য করে দিবে। সাদ শীতল কণ্ঠে জিজ্ঞাসা করে, অজি, ছেলেটাকে? খালেদ, হকানির গোয়েন্দা। শকুনের বাচ্চা হাত পায়ের বাঁধন খুলে ফেলেছে। অচি গম্ভীর কণ্ঠে উত্তর দিল। তিনজন বড় বড় ঝটকা খেল। আইমান সাধারণ এক ছ্যাঁচড়া ছেলে ভেবে স্বাভাবিকভাবে নিয়েছিল, তাই শক্তভাবে বাঁধার প্রয়োজন মনে করেনি। অচি পকেট থেকে ফোন বের করে একটা টেক্সট করে ফোন পকেটে রেখে দিল। সাদ, 2জন গার্ড আসছে। এই শকুনকে ওদের হাতে দিয়ে তুই সাথে যা, আমি নাস্তা করে আসছি। সিয়াম, তুই হসপিটালে খাওয়ার আগ পর্যন্ত ডিউটি করে খাওয়ার আগে আসবি। অচি চলে গেল। সাদ আর সিয়াম আইমানকে ঘিরে ধরল। আইমান, বলো কিভাবে একে ধরলে? সিয়াম ভাইয়ার কালাসান গেট দিয়ে ভেতরে ঢুকতেই ভাইয়া সতর্ক দৃষ্টি রেখেছে। তোমরা খেয়াল করেছো কিনা জানি না, ভাইয়া কিন্তু একটু আড়ালে আড়ালে থাকছে যাতে শকুন ভাইয়াকে না দেখে। ও মা, এত কিছু হলো আর আমরা জানি না। তোমরা অনেক বেশি হালন্দ করছিলে, তাই হয়তো ভাইয়া বিরক্ত করতে চায়নি। কেলিয়েছে কে? আমি ভালো মানুষ বেঁধে রেখেছি, হয়তো ভাইয়া এসে উদ্যম মাধ্যম দিয়ে গেছে। সাত, আমি কয়েকটা দেই। সিয়ামের বাচ্চা সুলভ কথা শুনে সাদ আর আইমান হেসে উঠল। অচি দ্রুত পায়ে ছাদে আসলো। অচিকে দেখে সবাই কৌতূহলী চোখে তাকালো। অচি কোনো কথা না বলে টেরেসে ঢুকলো। অনুভা চুপ করে 2 হাত গালে রেখে বিড়ালের মতো করে সোফায় বসে আছে। বিড়ালের মতো চোখ গোল করে অচির দিকে তাকিয়ে দেখছে। অচি অনুভার পাশে বসে মুখে ফু দিয়ে একগাল বাতাস ছাড়লো। অচি রেহেন কাণ্ডে অনু গুটিয়ে গেল। অনুভার গোটানো দেখে এক পলক তাকিয়ে ট্রে টেনে সামনে নিয়ে ভ্রু কুঁচকে নিল। ভাত দেখে ট্রে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। গম্ভীর রাশভারী কণ্ঠে জিজ্ঞাসা করে, এসব কি? রাত্রে কিছুই খাননি, তাই খাবার নিয়ে এসেছি। সকালে ভারী খাবার খাবো না, অন্য কিছু নিয়ে আসো। নাটক করবেন না, ভাত সাথে ছোট মাছ আছে। লেবু চিপে ভাতগুলো শেষ করুন, ঔষধ নিতে হবে। নিন নিন, খান, খেয়ে আমাকে উদ্ধার করুন। অনুভার কাট কথা শুনে অচি তাজ্জব বনে গেল। অবাক হয়ে অনুভার মুখশ্রীতে গোল গোল চোখ করে তাকালো। অনু অচিকে পাত্তা না দিয়ে প্লেটে ভাত দিয়ে একপাশে ছোট মাছ দিল। একটু লেবুর টুকরো নিয়ে ভাতের উপর চেপে দিল। চোখের ইশারায় খেতে বলল। অচি বাধ্য ছেলের মতো অনুভার দিকে তাকিয়ে প্লেটে হাত দিল। কি দেখছেন? খেয়ে ঔষধ খেয়ে নেবেন। অনু ধমকে উঠল। অচি ছোট বাচ্চাদের মতো দ্রুত প্লেট ফাঁকা করে অনুর দিকে তুলে ধরে দেখলো প্লেটের ভাত শেষ। অচির বাচ্চা বাচ্চা ফেস থেকে আয়াজ, আয়ান, আয়েশা, শাম সহ বাকিরা দম ফাটানো হাসি দিল। অনুভার প্রথম ধমকে সবাই এসে হাজির হয়েছে। যে অনু কথা বলতে ঠুক ঠুক করে কাঁপে, সে দিচ্ছে অচির মতো গম্ভীর রাগী ছেলেকে ধমক, শাসিয়ে খাবার খাওয়াচ্ছে। অচির মতো গম্ভীর ছেলে ধমকে খেয়েও নিল। হাসির আওয়াজে অচি অনু বেকুব বনে গেল। সবার দিকে চোখ গরম করে তাকালে সবাই চুপ হয়ে গেল।
অনু ভয়ে কাচুমাচু করতে লাগলো। এতক্ষণ বাঘের সামনে বসে বাঘের গায়ে গুঁতো দিয়েছে, বাঘ তো দফা রফা করবেই। অনুভা পালানোর রাস্তা ঠিক করে নিল। অচির সামনে ওষুধের পাতা রেখেই চেনে উঠে দৌড় দিবে অমনি অচি অনুর হাত খপ করে ধরে টেনে ধরলো। অনুভা ভয়ে ঘামতে লাগলো, নাকের ডগা লাল হয়ে উঠল। চোখ বন্ধ করে বলে, সরি ভুল হয়ে গেছে। আর এত জোরে কথা বলবো না। আপনি ঠিকভাবে খাবার খান না দেখে বলছি। রাতে ওখানে জ্বর ছিল, ঔষধ নিতে হবে তো। না খেলে কিভাবে ওষুধ খাবেন? ঔষধ না নিলে আবার জ্বর আসবে, তখন আপনার কষ্ট হবে। একশ্বাসে কথা বলে থামলো। হয়রান হয়ে গেছে। বুকের উপর হাত রেখে কয়েকবার শ্বাস নিল। বাম হাত আলগা মনে হলো। সাথে অচির কোনো শব্দ না শুনে পিট পিট করে চোখ খুলে অবাক হয়ে গেল। অচি পাশে নেই। ওষুধের পাতা থেকে দুটো ট্যাবলেট গায়েব। একটা নিচের রাত্রে অচিকে দিয়েছে, এখন একটা খেয়েছে। অনুভা ঠোঁটের কোণায় মুচকি হাসি ফুটে উঠল। মাথা ঘুরিয়ে টেরেসের দিকে তাকিয়ে হকচকালো, লজ্জামাখা হাসি দিল। অচির বদনে এক ঝাঁক মাথা উকে দিয়ে অনুভার দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে। আবির মুখ চেপে হাসি আটকে রেখেছে। দেখে মনে হচ্ছে ছেলেটার খুব কষ্ট হচ্ছে। ফর্সার চেহারা লাল হয়ে গেছে। আয়াত সবাইকে ডেকে নিল। আয়েশা অনুভার পাশে ঠাস করে বসে পড়ল। অনু, मेरी जान, आज तूने जो खेल दिखाया मैं खुश हो गया। অনু মুচকে হাসলো। আমি তো ভেবেছি তুলে একটা আসার না মারা। ডাইনোসরটাকে দেখলে ভয়ে গা শীতকে ওঠে। তোর এক ধমকে ভাইয়া 1 প্লেট ভাত 5 মিনিটে শেষ করেছে। কেমন গপাগপ খেলো অনু। উঠে যাওয়ার সময় ভাইয়ার ঠোঁটের কোণায় যে হাসি ছিল অনু, উফ, তোকে কিভাবে বোঝাবো। তবে মনে কর সবার হাত আপনা আপনি বুকের বাম পাশে চলে গিয়েছিল। আয়াস ভাইয়া তো সেই খুশি। ও অনু, তোর মুখে জাদু আছে, জাদু না, তোর দমের দম আছে। আয়েশা খিলখিলিয়ে হাসছে। আরবি তরি আর খুকি ও মুখ টিপে হাসছে। অনুভার খুব লজ্জা লাগছে। সে তো তার অচি ভাইকে কষ্ট দিতে চায়নি, কিন্তু রাতে জ্বর দেখে আপনা আপনি মুখ দিয়ে বেরিয়ে গেছে। জনমানবহীন প্রাক্তন এলাকা দিয়ে কালো একটা কার রাজকীয়ভাবে শোষ করে সামনে চলেছে। পেছনে দুইটি সাদা কার সামনের মার্সিডিজ বেঞ্চ কারটিকে প্রোটেক্ট করছে। অচে একটা পুরনো বিল্ডিং এর সামনে কালো মার্সিডিজ বেঞ্চ কার দাঁড় করিয়ে দরজা খুলে বেরিয়ে আসলো। সুবিশাল শক্ত পেশিবহুল বডি কালো হুডি দিয়ে আবৃত, সাথে কালো ফুল প্যান্ট, চোখে সানগ্লাস, মুখে কালো মাস্ক, পায়ে ম্যানোজ আউটডোর বুট। 2 হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে ধীর পায়ে বিল্ডিং এর ভেতরে ঢুকলো। পিছে পিছে 4-8 জন গার্ড নির্দিষ্ট স্থান অনুযায়ী দাঁড়িয়ে গেল। অচির সিঁড়ির কাছে এসে একটা সোনালী কালার বোতাম টিপতেই একটা লিফট দৃশ্যমান হলো। লিফটের গায়ে কালো কালিতে বড় বড় করে লেখা সার্চ ইঞ্জিন। অচির সন্তর্পণে ঢোকার সাথে সাথে লিফটটি নিচের দিকে গ্রাউন্ড ফ্লোরে অদৃশ্য হলো। অচি লিফট থেকে বেরিয়ে পুরো সামনের হল রুমের চোখ বুলিয়ে নিল। রুমে নিবু নিবু আলো চলছে। মানুষের অবয়ব ক্লিয়ার না হলেও পুরো হাইট সহ রং বোঝা যায়। লিফটের 2 পাশে কালো পোশাক ধরে সশস্ত্র 2 জন দাঁড়িয়ে আছে। অচি লম্বা লম্বা পা ফেলে কাছে ঘেরা একটি কেবিনে ঢুকলো। কেবিনের দরজার উপরে নেমপ্লেট লেখা সার্চ ইঞ্জিন মাফিয়া দ্য হেড। দরজা লাগিয়ে নির্দিষ্ট চেয়ারে বসলো। টেবিলের উপর থেকে রিমোট নিয়ে এসি ছেড়ে রিমোট জায়গা মতো রেখে দিল। চোখের সানগ্লাস খুলে টেবিলের উপর রাখলো। টিস্যু নিয়ে চোখ মুছে টিস্যুর অংশটুকু হাতের মুঠোয় দলা পাকিয়ে মুষ্টিবদ্ধ করলো। বাম হাত দিয়ে ড্রয়ার থেকে একটা ফাইল টেনে বের করে কয়েক পৃষ্ঠা উল্টে দেখে, আবার রেখে দিল। ল্যাপটপ নিয়ে পুরোপুরি ডুবে গেল। দরজা ধাক্কা দিয়ে সাদ অচির কেবিনে ঢুকলো। অচি ল্যাপটপ থেকে মুখ তুলে সাদের দিকে দৃষ্টি দিল। সাদ মুখের মাস্ক খুলে ক্লান্ত শরীরে বসলো। কি খবর ভিতরের? এমপি আসছে নাকি? এমপি তার কামরায় বসে নাগিনের মতো শুধু ফুঁসছে। টাইমলেস এমপি ফুসার কারণ কি? শালা আয়মানকে সেই লেভেলের ঝাড়ি মারছে, বেচারা মুখ কুচকে দাঁড়িয়ে আছে। আয়মান আবার কি করলো? টাকলা ভুড়িওয়ালা জানে।
অচি চুপ করে চোখ বন্ধ করে নিল। আজ মাথাটা খুব ব্যথা করছে। বাসায় গিয়ে অনুর ছোট্ট হাত দিয়ে চুলগুলো টেনে নিতে ইচ্ছে করছে। মেয়েটিকে ছাড়া এক মুহূর্ত থাকতে ইচ্ছে করে না। টেবিলের ওপর থেকে ফোন নিয়ে অনুর রুমে ঢুকলো। মেয়েটি রুমে নেই। ড্রয়িং রুমে ঢুকে ফোনে স্থির দৃষ্টি দিল। ঝুম করে অনুভার ফেস পুরো স্ক্রিন জুড়ে রাখলো। স্নিগ্ধ শীতল চেহারা দেখে বুকের ভিতর তপ্ত জ্বালা মুখ যেন ধূপ করে নিভে গেল। বুকের ভিতর শীতল স্রোত বয়ে গেল। মেয়েটির চোখ বন্ধ করে আইসক্রিম খাচ্ছে। ঠোঁটের আশেপাশে লেগে আছে। ইচ্ছে করছে নিচের পাতলা ঠোঁট দিয়ে মেয়েটির রসালো ঠোঁট থেকে আইসক্রিম টুকে মুছে দিতে। ঠোঁটের কোনায় সূক্ষ্ম হাসি ফুটে উঠল। ওজি, সাদের ডাকে অচি চোখ তুলে তাকালে। সাদ বলে, এমপি ছেলেটাকে হত্যা করতে বলেছে। তোর জন্য ডক্টর সসম অপেক্ষা করছে। অচি বিনা বাক্যে উঠে দাঁড়ালো। ফোন পকেটে রেখে সাদের দিকে একটা ফাইল বাড়িয়ে দিয়ে কেবিন থেকে বেরিয়ে শুছে এমপির কেবিনে ঢুকলো। অচিকে দেখে এমপি ফারুক নড়ে চড়ে বসে কৃত্রিম হাসলো। এত দেরি কেন ইয়াংম্যান? অনেক আগে আসছি, কিছু কাজ ছিল, করে আসলাম। তা আপনার মেজামের খবর কি? অচির কথায় ভদ্রলোকের পছন্দ হলো না। মুখ পাঁচে হয়ে গেল। পানির পিক গিলে নিল। অচির চোখের দিকে তাকিয়ে বলে, ইয়াংম্যান, কালো দুনিয়া বড্ড ভয়ঙ্কর। অচি এমপির কথা কানে তুলল না। শুনলাম মেরে দিতে চান নাকি? সেটা হচ্ছে না। এমপি ফারুকের নেত্র কুঁচকে আসলো। অচি মাথা দুলিয়ে বলে, আয়াত খানের নির্ভেজাল রাজ্যে যে একবার আসবে সে নির্ভেজাল মুক্ত হয়ে ফিরবে। যদি নির্ভেজাল মুক্ত না হয় তখন দেখে নিয়েন। এখন একটু ধৈর্য ধরুন এমপি সাহেব। বর্তমানে সার্চ ইঞ্জিনের প্রতি ধ্যান দিন। একটু বড়সড় করার চেষ্টা করুন, আর এটা আপনার সরকারি হাতের পাওয়ার দ্বারাই সম্ভব। ইয়াংম্যান, আমার থেকে বেশি দক্ষ তুমি, তবুও আমি যতটুকু পারি করব। তাই তুমি এই ইচ্ছেটা আমার পূর্ণ করো। আমি ওকে নিজের হাতে শেষ করতে চাই। অচি কুটিল হেসে উঠল। এমপির দিকে একটু ঝুঁকে বলে, সার্চ ইঞ্জিনে কেউ কখনো মরে না, মরবেও না। তাই আপনার ফালতু আশা বাদ দিয়ে অন্য চিন্তা করুন। কাল আপনার এলাকায় একটি মেয়ে ধর্ষিত হয়েছে। এর তথ্য দিতে পারবেন কেন হলো? আপনি একজন এমপি, আর এমপির এলাকায় ধর্ষণ? ছি, এটা মানায় না। আপনাকে জনগণ এমনি এমনি পাওয়ার দেয়নি। নাকে তেল দিয়ে ঘুমানো বাদ দিয়ে জনগণের সাথে করা ওয়াদা রক্ষা করুন। রাতের মধ্যে ধর্ষককে খুঁজে বের করুন। অচি দাঁতে দাঁত চেপে কাট কাট করে কথাগুলো বলে বেরিয়ে গেল। অচি বেরিয়েছে তে এমপি ফারুক ফোঁস করে শ্বাস ছাড়লেন। এতক্ষণ ছোট্ট একটা ছেলের সামনে পাকাশক্ত ভুঁড়িওয়ালা এমপির শ্বাস বন্ধ হয়েছিল। এমপি ফারুকের সেক্রেটারি চোরা চোখে বসের হাঁসফাঁস দেখে মুখ টেপে হাসছে। তার বস এই ছেলের সামনে আসলে কেমন চুপসে চায়। সেক্রেটারি করিম এই বিষয়টা খুব উপভোগ করে। করিমের হাসি দেখে এমপি ফারুক ধমকে ওঠে। হাসছো তো হাসো, এই ছেলের তীক্ষ্ণ নজরে যখন তুমি পড়বে তোমার হাওয়া ফুস করে বেরিয়ে যাবে। কেমন দড়িবাজ ছেলে বাবা, জানটা প্রায় বেরিয়ে গিয়েছিল। করিম এক পর্যায়ে হো হো করে হেসে উঠল। এমপি করিমের সাথে চোখ দিল। এমপি ফারুক কঠোর হলেও অচিকে সন্তানের মতোই স্নেহ করে। সাথে অচি নেওয়া ফায়সালা বিনা বাক্যে সামর্থ্য করে। সে অচির বুদ্ধি অনুযায়ী এবার দ্বিতীয়বারের ন্যায় এমপি পদ পেয়েছে। ফারুক মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছে অচির ব্যাপারে। সঠিক সময় হলে এই বিষয়টি অচিকে জানাবে। না করলে হয়তো হাত জোর করবে। এই ছেলেটা তার খুব প্রিয়। যেমন চেহারা সেরকম তীক্ষ্ণ, মেধা, বুদ্ধিদীপ্ত, ধন দৌলতপূর্ণ ছেলে এখন লাখে একটা। অচি দুই হাত পকেটে ঢুকিয়ে সামনে একটা রুমে ঢুকলো। দরজা খুলতেই ফিনাইলের করা গন্ধ নাসারন্ধ্রে প্রবেশ করলো। তীক্ষ্ণ দৃষ্টি রুমের বেডগুলোর উপর নিবদ্ধ করলো। 10-12টা বেডে এক একটা কুলাঙ্গার পুরুষ অচেতন হয়ে আছে। দেখে মনে হচ্ছে মর্গের লাশ পূর্ণ রুম। লাল আলো রুম জুড়ে বিরাজমান। মাথার উপর শব্দহীন 3টি ফ্যান ঘুরছে। প্রত্যেকটি বেডের হেড সাইডে বড় বড় অক্ষরে বোর্ডের উপর সংখ্যা দেওয়া। কারো সামনে 3, 4, 5 সর্বোচ্চ 10 দেওয়া। 10 সংখ্যার রোগীটি হলো এমপি ফারুকের মেয়ে জামাতা। তাকে 3 দিন আগে কিডন্যাপ করে সার্চ ইঞ্জিনের হেডকোয়ার্টারে আনা হয়েছে। গরিব মেয়েদের সাহায্য নামে বাসায় থেকে ধর্ষণ করে ছেড়ে দেয়।
দেওয়া পর্যন্ত সীমাবদ্ধ নেই, অনবরত ব্ল্যাকমেইল করতে থাকে। সার্চ ইঞ্জিনের কাজ হলো দেশে ধর্ষকদের বন্দি করে এনে ছোটোখাটো শাস্তি দিয়ে প্রথমে ছেড়ে দেওয়া, তার পেছনে গোপন লোক সেট করে দেয়। পরবর্তীতে যদি তারা আবার ধর্ষণে লেগে যায় তখন আবার তাদের এনে অপারেশন করে সারা জীবনের খেল খতম করে দেওয়া হয়। অচি রুম নাম্বারে দাঁড়িয়ে আছে। এরা প্রথম স্তরের খ সংখ্যা দিয়ে বোঝানো হয় কয়েকজন নারীকে ধর্ষণ করেছে। এদের শাস্তি তুলনামূলক ভয়ঙ্কর। অচিকে দেখে ডক্টর শামস এগিয়ে আসলো। শামস কণ্ঠ খাদে নামিয়ে বলে, বস, রুম নাম্বার 3-এ আপনাকে খুব দরকার। অচি বিনা বাক্যে দ্রুত পায়ে রুম নম্বর 3-এ ঢুকলো। সাদ আর আইমানও ঢুকলো। একটা লোক বিছানায় ছটফট করছে। অচি দ্রুত লোকটার কাছে আসলো, হাতের পালস চেক করে বলে, শামস, কোন ইনজেকশন পুশ করেছেন দেখান। শামস ইনজেকশন দেখে চোখ মুখ কঠিন করে ধমকে উঠল। দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করে বলে, মাথার সেন্স আছে নাকি নেই, কি করেছেন? অচি হাত বাড়িয়ে টেবিলের উপর থেকে একটা ইনজেকশন পুশ করে দিল। লোকটা ছটফট করতে করতে ঘুমিয়ে গেল। 5 দিন কোনো প্রকার অপারেশন করবেন না।